আজকে পড়াবো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কোন তন্ত্রের অন্তর্গত? হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের সংবহন তন্ত্রের অন্তর্গত। সংবহন তন্ত্র দুই প্রকার, একবার পড়লাম, এর আগে পড়লাম কি লৌহিকা সংবহন তন্ত্র, আর আজকে কি পড়াবো হৃৎপিণ্ড। সেটা কোন তন্ত্রের? রক্ত সংবহন তন্ত্র। তো রক্ত সংবহন তন্ত্র পুরোটা আমাদের এখন সিলেবাসে নেই, আমরা শুধু অঙ্গটা পড়াচ্ছি। তো রক্ত সংবহন তন্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ কি? হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডটা শুরু করছি। হৃৎপিণ্ড দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 11 সেন্টিমিটার আর প্রস্থ 9 সেন্টিমিটার। ওজন মেল এবং ফিমেলের ক্ষেত্রে ভ্যারি করে, সুতরাং প্রায় আমি লিখে দিচ্ছি প্রায় 270 গ্রাম থেকে 340 গ্রাম। ফিমেলের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে একটু ওজনটা কম হয়, ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়। কিন্তু এর আকৃতি কেমন? আমরা যদি হাতের মুঠো করি, মুঠোটা যেরকম আকৃতি হৃৎপিণ্ডটা ঠিক সেই রকম আকৃতি। তাহলে আমরা লিখি মানুষের মুঠির মতো। আকৃতি কি? মানুষের এক মুঠির মতো। এখন হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? আমাদের শরীরে কোথায় আছে হৃৎপিণ্ড? ফুসফুস পড়াবার সময় বলেছি আমাদের বাম ফুসফুসটা নিচের দিকে কি ছিল? কার্ডিয়াক নচ। ওই কার্ডিয়াক নচটা নচ মানে হচ্ছে একটু অবতল অংশ। দুটো ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডটা একটু বাম ফুসফুস ঘেঁষে কার্ডিয়াক নচের কাছে ঠিক অবস্থিত। আগের ফুসফুস পড়ালাম তো, তাহলে এই ফুসফুস দুটো ধরি এইখানটা বলেছিলাম কার্ডিয়াক নচ আছে, তাহলে ঠিক এই জায়গাটা হৃৎপিণ্ডটা একটু বাঁ দিক ঘেঁষে ঠিক সরাসরি এরকম ভাবে না থেকে একটু তির্যক ভাবে বাম দিক ঘেঁষে অবস্থান করে। তাহলে অবস্থান বললে আমরা কি লিখবো? অবস্থান দুটি ফুসফুসের মাঝে। আচ্ছা, বক্ষ গহ্বরে ওটা লিখছি না, মুখে বলে দিলাম যে মধ্যচ্ছদার উপরে বক্ষ গহ্বর, নিচে উদর গহ্বর। বক্ষ গহ্বরেই ছিল ফুসফুসটা, তাহলে এই জন্য লিখলাম না। দুটি ফুসফুসের মাঝে বাম ফুসফুসের কার্ডিয়াক নচের কাছে একটু তির্যক ভাবে অবস্থান করে। তো হৃৎপিণ্ডটা আমরা প্রথমে একটু রাফলি এঁকে নিই, নাহলে পড়াতে অসুবিধা হচ্ছে। হৃৎপিণ্ডে থাকে আমাদের হৃৎপিণ্ডে আছে 4টি প্রকোষ্ঠ, 2টি অলিন্দ, 2টি নীলম। একটু তির্যক ভাবে আসে বলেছি, তাহলে একটু বাঁদিকে হেলে আনলাম। তো হৃৎপিণ্ডের যে প্রাচীরে 3টি স্তর আছে, তো লিখে দিই হৃৎপিণ্ডের প্রাচীর কটা স্তর বিশিষ্ট? 3টি। প্রথমটা কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম মানে একদম বাইরের স্তরটা। পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। পরপর আসবো। প্রথমটা বলি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামে 2 ধরনের কলাস্তর থাকে, সবচেয়ে বাইরে থাকে তন্তুময় কলা। তাহলে 2 ধরনের কলা, প্রথমটা বলি বাইরের দিকে তন্তুময় কলা,
ভিতরে আরেকটা কি থাকবে, এঁকে এঁকে দেখাই। এই যদি ধরি পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের একদম বাইরে আছে এরকম তন্তুময় কলা, ভেতরে আছে কি দুটো স্তর। প্রথমটাকে বলছে, উপরেরটা বলে নি, তন্তুময়, তন্তুময় পেরিকার্ডিয়াম। তারপরের স্তরটাকে বলবো সেরাস পেরিকার্ডিয়াম। সেরাসের দুটো ভাগ, একটা হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল, আর একটা হচ্ছে এই দুটো, দুটোই সবুজে গেছি দুটো, আর একটা ভিসেরাল। এই দুটো মিলে কি হলো, সেরাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে, তিনটে স্তর বলেছি, এটা হচ্ছে পেরিকার্ডিয়ামটাই পড়াচ্ছি। পেরিকার্ডিয়াম দু ধরনের কলা নিয়ে গঠিত, একটা তন্তুময় পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাসে আবার দুটো ভাগ বললাম, প্যারাইটাল, ভিসেরাল। তা প্যারাইটাল আর ভিসেরালের মাঝে দেখো একটা গ্যাপ রেখেছি, ওটা হচ্ছে পেরিকার্ডিয়াম গহ্বর বা পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল গহ্বর। এটা কি করে, এর মধ্যে তৈলাক্ত পদার্থ আছে যা হৃৎপিণ্ডকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। তাহলে পেরিকার্ডিয়াম পড়া হলো। এবারে কি স্তর থাকবে বললাম, বিয়েরটা লিখে দিই, সেরাস লিখে দিচ্ছি, বাইরের দিকে তন্তুময় কলা, এটা কি তন্তুময় পেরিকার্ডিয়াম বলে, আর ভেতরেরটা কি সেরাস। সেরাসের আবার দুটো, সেরাস পেরিকার্ডিয়াম, আর এটা তন্তুময় কলা, তাই ব্র্যাকেটে দিলাম তন্তুময় পেরিকার্ডিয়াম। এবারে দু নম্বরে কি বললাম, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম হচ্ছে এর পরের স্তর, যেটা পেশিবহুল। পেশি, হৃৎপেশি পড়েছি, তো হৃৎপেশিটা কিরকম এখন আর নতুন করে বলবো না, হৃৎপেশি পড়া হয়ে গেছে। তাহলে মায়োকার্ডিয়ামটা হৃৎপেশি দিয়ে গঠিত, ওই স্তরটা, এটা হচ্ছে হৃৎপিণ্ডের দেয়ালটা কি কি স্তর নিয়ে গঠিত সেটা পড়ানো হচ্ছে। তাহলে মায়োকার্ডিয়াম হচ্ছে, লিখে দিলাম পেশি স্তর, আর কিছু লিখলাম না। তিনে কি থাকবে, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। তারপরেরটা কি, এন্ডোকার্ডিয়াম। এন্ডো মানে কি সবার ভেতরে, তাহলে বাইরে পেরি, তারপর মায়ো, তারপর এন্ডো, বাইরে থেকে ভেতরের দিকে যায়। এন্ডোকার্ডিয়ামটা কি নিয়ে গঠিত, এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম স্তর দ্বারা গঠিত। এন্ডোথেলিয়াম কলা দ্বারা গঠিত। এন্ডোথেলিয়াম কি, এপিথেলিয়াম পড়েছি। এপিথেলিয়াম হচ্ছে আবরণী কলা। তো যখন রক্তবাহ, লসিকাবাহ এবং হৃৎপিণ্ডের অন্তঃপ্রাচীরে যে কোষস্তরটা থাকবে সেটাকে এপিথেলিয়াম না, আবরণী কলা না বলে বলবো কি এন্ডোথেলিয়াম। এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম। যখন রক্তবাহ, লসিকাবাহ এবং হৃৎপিণ্ডের প্রাচীরের ভেতরের দেয়ালে এই এপিথেলিয়ামটা থাকবে বা আবরণী কলাটা থাকবে, তখন থাকে
এন্ডোথেলিয়াম বলবো। ঠিক আছে, তাহলে এপিথেলিয়াম এন্ডোথেলিয়ামের পার্থক্যটা বোঝা গেল। তাহলে এখানে কি হবে, এরপরে থাকবে নীলটা কি এন্ডোথেলিয়াম, লালটা লিখে দিই, লালটা হচ্ছে মায়োকার্ডিয়াম আর নীলটা এন্ডোকার্ডিয়াম। তাহলে এই স্তরগুলো নিয়ে হৃৎপিণ্ডের এই দেয়ালটা গঠিত। তাহলে এটা ভালো করে দেখে নাও, এটা মুছে দেবো কারণ হৃৎপিণ্ডের আরো বাকি ছবিগুলো আমাকে আঁকতে হবে। তাহলে এবারে হৃৎপিণ্ডের অন্তর্গঠনে যাচ্ছি। পিণ্ডের দেয়ালটা কত স্তর বিশিষ্ট সেটা পড়া হলো। দেখো হৃৎপিণ্ড আমি বললাম 4 প্রকোষ্ঠ যুক্ত। প্রকোষ্ঠ মানে কি, 4টে কামরা মতো ধরো ঘর। তাহলে প্রত্যেক প্রকোষ্ঠের নাম বলে দিই। উপরের দুটো হচ্ছে দুটো অলিন্দ, নিচে দুটো থাকবে দুটো নীলয়। তাহলে এখানে লিখি 4 প্রকোষ্ঠ, দুটি অলিন্দ, দুটি নীলয়। কোথায় কোথায় থাকে একটু দেখ, এখানে চলে যাই। এই যে আমি এঁকেছি, আবার আঁকি এর উপর থেকে। প্রথমে প্রাচীরটা আঁকা হলো, ঠিক আছে। ওই দেখো ছবিটা, তা আমি বলেছি দুটো অলিন্দ দুটো নীলয়। এটা বাম দিক, ডান দিক, আমার বাম দিক মানে ছবির ডান দিক। এটা ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, এটা ডান নীলয়, এটা বাম নীলয়। তাহলে প্রথমে সেইগুলো পয়েন্টটা করে দিই। ডান অলিন্দ, বাম অলিন্দ, দুটো অলিন্দ, আর মাঝখানে কি আন্ত অলিন্দ পর্দা। তাহলে এটা কি আন্ত অলিন্দ পর্দা বা বিভেদ। ঠিক আছে, নিচেরটা কি ডান নীলয় বাম নীলয়, ডান নীলয়, আর এটা কি বাম নীলয়। ঠিক আছে, দেখো বাম ডান অলিন্দ এবং বাম নীলয় মুছে গেল। এর মাঝখানে কোন একটা চাপা অংশ আছে, দেখা যাচ্ছে চাপা অংশটা? এই যে একটা চাপা অংশ, এখানটা একটু চেপে গেছে, এখানটা একটু চেপে গেছে। সবগুলো সমান করে দিই, তাহলে চাপা অংশটা ভালো বোঝা যাবে। এই যে চাপা অংশ, এটা সমান করে দিলাম। এবার বোঝা যাচ্ছে এই একটা চাপা, এদিকে একটা চাপা। ওটা হচ্ছে যখন ভ্রূণ অবস্থায় শিশুর জন্মের আগে এইখানটা একটা ছিদ্র থাকে। ছিদ্র থাকলে কি হয়, ডান অলিন্দ থেকে রক্ত এই ছিদ্রপথে বাম অলিন্দে চলে যায়, অর্থাৎ রক্তের মিশ্রণ ঘটে বা মিক্সিং হয়। কিন্তু আমাদের জন্মাবার পর অটোমেটিক্যালি কি হয়, ওই ছিদ্রটা বন্ধ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখবে বলে অনেক সময় যে বাচ্চাটা হৃৎপিণ্ডে ফুটো আছে। ফুটো মানে কোন জায়গাটা, ঠিক ওই জায়গাটা, ওইখানটা এই পর্দাটা গঠিত হয় না জন্মের পরে, ওটা অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা। কিন্তু অনেকের ক্ষেত্রে যখন হয় না, তখন বলা হয় যে হৃৎপিণ্ডে ফুটো আছে, পরবর্তীকালে অপারেশনের মাধ্যমে ওটাকে ঠিক করতে হয়। তো যখন ওই ভ্রূণ অবস্থার ফুটো থাকে, তখন তাকে বলা হবে
ফোরামেন ওভেল। ভ্রূণ অবস্থায় ওটাকে কি বলা হবে? ভ্রূণ অবস্থায় আন্তঃঅলিন্দ পর্দার ছিদ্রকে বলে ফোরামেন ওভাল। ঠিক আছে, সবুজে দেখা যাচ্ছে। আর যখন ছিদ্রটা বন্ধ হয়ে যায় পর্দা দ্বারা তখন তাকে বলবো ফসা ওভালিস। তাহলে এখন ওই ডিপ্রেশনটা বা চাপা অংশটা যেটা বন্ধ হয়ে গেছে তাহলে সেটাকে এখন আমরা কি বলছি? ফসা ওভালিস। ঠিক আছে, ছিদ্র অবস্থায় ফোরামেন ওভেল, যখন বন্ধ হয়ে গেলে একটা চাপা অংশ ডিপ্রেশন তৈরি হলো কিন্তু পর্দা দ্বারা ওটা পুরো এখন বন্ধ হয়ে গেছে, তাহলে ওটা হলো ফোসা ওভালিস। এবার আমরা পড়বো ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়ের সঙ্গে কি যুক্ত থাকে। দেখো এইখানটাকে আমি একটা মোটা করে এঁকেছি অংশটা, নিলয়টা অনেকটা সরিয়ে এনেছি প্রাচীর থেকে। তার মানে কি দুটো অলিন্দ এবং নিলয় দেয়ালের মধ্যে পার্থক্য দেখেছো? এখানে ওই মায়োকার্ডিয়াম স্তরটা যতটা না পুরু এখানে অনেকটা বেশি পুরু, ডান নিলয়ে যা পুরু বাম নিলয়ে আরো বেশি পুরু। কেন সেটা পরবর্তীকালে বলছি। তো দেখো এই ডান নিলয়ে কি আসে? দেহে থেকে যত দূষিত রক্ত মানে কি অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে ডান অলিন্দে পড়ে। কিসের মাধ্যমে পড়ে? আগে নিয়ে বলছিলাম ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। তাহলে ডান অলিন্দের সঙ্গে যুক্ত থাকবে কে? ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। এই দুটোকে, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা আর এটা নিম্ন মহাশিরা। ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা পথে দেহের সমস্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত দেহের প্রত্যেকটা কোষ থেকে সংগৃহীত শিরা পথে ঊর্ধ্ব মহাশিরার উপরের দিক থেকে আসবে হৃৎপিণ্ডের উপরের অংশের, হৃৎপিণ্ডের নিচের অংশের, আমাদের শরীরের নিচের অংশের হৃৎপিণ্ডের, সেখানে প্রত্যেকটা কোষ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিম্ন মহাশিরা পথে কোথায় এসে পড়লো? সবই এসে পড়লো ডান অলিন্দে। তাহলে ডান অলিন্দে এসে পড়ার পর সেই রক্তটা কোথায় যাবে বলছি। আগে বাম অলিন্দটা এবার দেখি। তাহলে বাম অলিন্দে কি আসবে? অধিক অক্সিজেন যুক্ত রক্ত। সেটা কোথা থেকে আসবে? ফুসফুস পড়াতে সময় বলেছিলাম যে ফুসফুসে লাল রঙের যেটা এঁকেছিলাম ওটা আমি বলেছিলাম ফুসফুসীয় শিরা। তাহলে ফুসফুসীয় শিরা পথে সেই রক্তটা কোথায় গেছিল? হৃৎপিণ্ডের। ছবিটা মনে করো। তাহলে ফুসফুসীয় শিরা পথে চারটে মানে দুজোড়া ফুসফুসীয় শিরা বাম অলিন্দের সঙ্গে যুক্ত হবে। এই একটা এক জোড়া মানে দুটো, আর এদিক থেকে আরো দুটো আসবে। তার মানে কি এই দুটো আসবে বাম ফুসফুস থেকে আর এই দিকে দুটো আসবে ডান ফুসফুস থেকে। মোট চারটে ফুসফুসীয় শিরা, চারটে ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এনে কোথায় ফেললো? এই বাম অলিন্দে। ঠিক আছে, তাহলে বাম অলিন্দ থেকে সেই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় এসে পড়বে? বাম নিলয়ে। মুছে যাচ্ছে এগুলো, নিলয়ে। এবার নিলয় থেকে কোথায় যাবে এটা আগে দেখি, তারপর ওটা বলবো। এবার আসবে কিভাবে? এই যে আমি একটা এঁকেছি দেখো, একটু এগিয়ে আছে যেন মনে হচ্ছে। এগুলোকে হচ্ছে বলা হচ্ছে কপাটিকা বা ভালভ। আমরা পৌষ্টিকতন্ত্র বা পাকস্থলী পড়ার সময় পড়েছিলাম। এটাকে বলা হচ্ছে কি ডান অলিন্দ ডান নিলয় ছিদ্র, আর এটা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয় ছিদ্র। তাহলে ওই ছিদ্র পথে কি দেখতে পাচ্ছি আমরা? কপাটিকা রয়েছে। কপাটিকাটা কি একদিকে খোলে, বিপরীত দিকে খোলে না।
তার মানে ডান অলিন্দ থেকে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করবে তখন এটা খুলে গেল কপাটিকা। কিন্তু তারপরে আর বিপরীতমুখী প্রবাহী বা বিপরীতমুখী পথে তারা ফিরে যাবে না। তাহলে এই এটাকে ভালভটাকে কন্ট্রোল করবে কে? দেখো এখানে অনেক খাঁজ খাঁজ অংশ এঁকেছি নিলয়ের গায়ে, এগুলোকে বলা হয় কলামনি কার্নি। দুদিকে একই, দুদিকে পয়েন্টিং করছি না, তার মধ্যে থেকে এক একটা দেখো একটু বেশি বড়, এদিকেও বেশি বড় এঁকে দিই, এদিকেও আঁকছি। এখন বেশি উঁচু উঁচু ভাঁজ আছে, এই বেশি উঁচু উঁচু ভাঁজকে বলা হচ্ছে প্যাপিলারি পেশি। ঠিক আছে, প্যাপিলারি পেশি এদিকেও আছে এদিকেও আছে। প্যাপিলারি পেশিটা কি করে, এই ভালভের সঙ্গে সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত থাকে, দেখা যাচ্ছে ভালভের সঙ্গে যুক্ত আছে। এইগুলোকে বলা হচ্ছে এই যে কর্ডি টেন্ডিনি। ঠিক আছে, কর্ডি টেন্ডিনি। তাহলে এর কাজ কি? এ হচ্ছে ওই ভালভগুলোকে খুলতে এবং বন্ধ করতে সাহায্য করছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করছে, ভালভের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করছে। তাহলে ভালভ থেকে কি হলো, ভালভটা খুলে উপরের দিক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় এসে পড়লো, ডান নিলয়ে। নিলয়টা মুছে যাচ্ছে বারবার লেখাটা, নিলয়। আর এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুসের 4টে ফুসফুসীয় শিরার মাধ্যমে এসে, এখানেও সেই ভালভ একই কথা, কর্ডি টেন্ডিনি দ্বারা নিয়ন্ত্রিত হবে, এসে পড়বে কোথায়, বাম নিলয়। আরেকটা কি, এই যে ভালভটা যেটা ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে আছে সেটাকে বলছি আমরা ত্রিপত্রক কপাটিকা। কারণ কি, তার কপাটিকায় 3টে পত্রক বা কাস্প থাকে, সেই জন্য এর নাম। তাহলে এই কপাটিকাকে কি বলবো, ত্রিপত্রক। ত্রিপত্রক কপাটিকা। আর এই যে ভালভটা এখানে দুটো পত্রক থাকে, তাই জন্য দ্বিপত্রক কপাটিকা, বা একে বলা হয় মিট্রাল ভালভ। মিট্রাল ভালভ, দুটো পত্রক, তাই দ্বিপত্রক কপাটিকায় দুটো পত্রক, ত্রিপত্রকে 3টে পত্রক, তাই না, কাজ একই। যে কর্ডি টেন্ডিনি এটা অনেক বইয়ে হর্ষই আছে, আমি হর্ষই লিখে দিচ্ছি, কর্ডি টেন্ডিনি। ঠিক আছে, এবার কি হবে, তাহলে অক্সিজেন যুক্ত রক্ত এসে পৌঁছলো কোথায়, বাম নিলয়ে। এখানে আর এগুলো আঁকলাম না, প্যাপিলারি পেশি, কর্ডি টেন্ডিনি আঁকলাম না, একই রকম গঠন। তো এখানে চলে এলো। এবার এই রক্তটা কোথায় যাবে, এটা তো বিশুদ্ধ রক্ত, তার প্রত্যেক কোষে কোষে আমাকে ওই বিশুদ্ধ রক্ত মানে অধিক অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দিতে হবে। তাহলে এখান থেকে উপরের দিকে এগুলো আঁকার পরে মুছছি। এর মাঝে যেগুলো পড়ছে সেগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে আঁকছি, তাই ভেতরের এগুলো সব মুছে দিলাম বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এটা কি আঁকলাম, তাহলে বাম নিলয় থেকে কি উঠেছে, এটা মহাধমনী। মহাধমনী, তাহলে মহাধমনী পথে তোমার মহাধমনী বিভিন্ন শাখায় বিভক্ত হবে, ধমনিকা, জালক, এইভাবে প্রত্যেক কোষে কোষে শরীরের উপরের অংশ এবং নিচের অংশে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছে দেবে।
সেই জন্য এইখানে বাম নিলয়ের এই মায়োকার্ডিয়াম স্তরটা অধিক বেশি পুরু এবং পেশিবহুল। কারণ কি, তাকে এত জোরে পাম্প করতে হবে যে রক্তটা মহাধমনীতে গিয়ে পড়বে এবং ধমনী থেকে রক্ত প্রত্যেকটা কোষে কোষে পৌঁছবে। হৃৎপিণ্ড কি পর্যায়ক্রমিক ছন্দবদ্ধ সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের সারা শরীরে রক্ত সংবহিত করছে, তো এটা পাম্পের মতো। সেই জন্যই বাম নিলয়ের এই পেশিটা এত বেশি পুরু। আচ্ছা, ওটা তাহলে মহাধমনী পথে গেল। এবার কি হবে, এবার যে ডান নিলয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা, সব মুছে গেল, কারণ কার্বন ডাই অক্সাইড লিখে রাখছি, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হতে সে কোথায় এসে পৌঁছেছে, ডান অলিন্দ থেকে ডান নিলয়। এবার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় যাবে, অন্য একটা কালি দিয়ে আঁকি। তাহলে এর মাঝের অংশগুলো আবার মুছে দিচ্ছি, এর মাঝে যেগুলো পড়ছে। আন্তঃনিলয় পর্দরটা আগে দেখে নিয়েছো, সুতরাং মুছে গেছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কোথায় গেল, এইটা আমি ফুসফুস করার সময় আবার বলেছিলাম, এটা কোথায় যাচ্ছে, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর দুটো ব্রাঞ্চ, ফুসফুসীয় ধমনী কি নিয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কোথায় নিয়ে গেল, ফুসফুসে। এই দিকটা গেল বাম ফুসফুসে, এই ব্রাঞ্চটা যাবে কোথায়, ডান ফুসফুসে গিয়ে অ্যালভিওলারে যে রক্তচালক আছে ওইখানে অ্যালভিওলারকে দিয়ে দেবে, সে কোথায় কোথায় বলেছিলাম ফিরে যাবে, অ্যালভিওলার নালী, ব্রঙ্কিওল, ব্রঙ্কাস, ট্রাকিয়া বা শ্বাসনালী হয়ে শ্বাসযন্ত্র, গ্লটিস, না অন্তর্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র, অন্তর্নাসারন্ধ্র পরে নাসাপথ, বহির্নাসারন্ধ্র হয়ে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করবে। তাহলে এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। আর এই যে ফুসফুসীয় শিরা, এই যে ব্যতিক্রম বলেছিলাম, যারা ফুসফুসীয় শিরা কি অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে কিন্তু তার নাম হয়েছে শিরা, এইদিকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে তার নাম হয়েছে ধমনী। তাহলে ওইভাবে মনে রাখতে বলেছিলাম যে হৃৎপিণ্ড থেকে দূরে যাচ্ছে সে হচ্ছে ধমনী, যে হৃৎপিণ্ডের দিকে আসছে সে হচ্ছে শিরা, সেজন্য এ শিরা হৃৎপিণ্ডের দিকে আসছে। তাহলে আমরা কি দেখলাম, যে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, প্রত্যেক প্রকোষ্ঠের নাম এবং প্রকোষ্ঠগুলি কি দিয়ে একে অপর থেকে পৃথক আছে। এটা যদি আন্তঃ অলিন্দ পর্দা হয় তাহলে এটা কি হবে, আন্তঃনিলয় পর্দা। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ডের মাধ্যমে কি হলো, অক্সিজেন যুক্ত রক্ত যেরকম সারা দেহে ছড়িয়ে পড়লো, সেরকম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে চলে গেল এবং সেখান থেকে বাইরে বেরিয়ে গেল। এখন দেখো এই দুটো কপাটিকা এঁকেছে, আরো দুটো কপাটিকা আছে। কোনটা কপাটিকা, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এই যে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মধ্যে যে রক্তটা ঢুকবে ঠিক এই জায়গাটায়, এখানেও একটা কপাটিকা আছে। সে কি করবে, এই রক্তটাকে এর মধ্যে প্রবেশে সাহায্য করবে কিন্তু বিপরীত দিকে আসতে দেবেন। তাহলে এই কপাটিকার নামটা কি, পালমোনারি কপাটিকা। এটা কিন্তু অর্ধচন্দ্রাকৃতি, ব্র্যাকেটে লিখে দিলাম 3 খণ্ডক যুক্ত, কিন্তু এটা অর্ধচন্দ্রাকৃতি। তাহলে এখানেও একটা কপাটিকা থাকবে, যে বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় পৌঁছে দেবে, মহাধমনীতে। তাহলে এইখানে এই কপাটিকাটাও অর্ধচন্দ্রাকৃতি। বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় পৌঁছে দেবে, মহাধমনীতে। এখানেও কপাটিকা থাকবে কি, অর্ধচন্দ্রাকৃতি। এটাকে আমরা বলবো
অ্যাওর্টিক, অ্যাওর্টা মানে হচ্ছে ধমনী, মহাধমনী, অ্যাওর্টিক কপার্টিকা। ধমনী তো আর্টারি, কপার্টিকা এটাও অর্ধ চন্দ্রাকৃতি। ঠিক আছে, ওটা গেল তাহলে হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি। ভালো করে দেখে নাও। তাহলে হৃৎপিণ্ডের কাজ বললে আমরা ওটাই বলবো যে হৃৎপিণ্ড কি করে, সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত করে এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা শরীর থেকে নিয়ে এসে ফুসফুসে দিয়ে দেয়, সে আবার বাইরে বের করে দেয়।